দর্শক স্বাগত আজকের লেটস টক অনুষ্ঠানে। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআই আয়োজিত আজকের লেটস টক অনুষ্ঠানের অতিথি ব্রিটিশ পার্লামেন্ট হাউস অফ কমন্সের নবনির্বাচিত এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক। আজকে আমরা আলোচনার শিরোনাম নির্ধারণ করেছি রোড টু ওয়েস্টমিনস্টার। আমরা জানি ব্রিটিশ পার্লামেন্টকে ওয়েস্টমিনস্টার বলা হয়, কাজেই কিভাবে বাঙালি মেয়ে টিউলিপ পৌঁছে গেলেন ব্রিটিশ পার্লামেন্টে সেই বিষয়টি নিয়ে জানবার চেষ্টা করব আমরা এই অনুষ্ঠানের পুরোটা জুড়ে। টিউলিপ, আপনার কাছে জানতে চাই, কতদিন পরে বাংলাদেশে এলেন, কেমন লাগছে? আসসালামু আলাইকুম জানাচ্ছি সবাইকে। অনেক ধন্যবাদ, আপনারা কষ্ট করে আজকে এসেছেন। আমি জানি শুধু ঢাকার থেকে না, পুরা বাংলাদেশ থেকেই আপনারা জার্নি করে এসেছেন। আমি আসছি বাংলাদেশে এই প্রথম নির্বাচন জেতার পর। আর আসলে মানুষের ভালোবাসা, মানুষের আদরে যেতে ফিরতে ইচ্ছা করছে না, এখানেই থাকতে ইচ্ছা করছে, কিন্তু আমি চলে যাচ্ছি কয়েকদিন পরে। পার্লামেন্ট আমাদের সেশন আবার শুরু হয়ে যাবে। টিউলিপ, আপনি বঙ্গবন্ধুর নাতনি, মানে আপনি ব্রিটিশে এমপি নির্বাচিত হয়েছেন, আপনি শেখ রেহানার মেয়ে, শেখ হাসিনার বোনের মেয়ে, কিন্তু সব কিছুর পরেও আপনি বঙ্গবন্ধুর নাতনি। এই বিষয়টি নিয়েই টিউলিপ আসলে বাংলাদেশের সবার এত আপনজন হয়ে ওঠে। এই বিষয়টা কেমন লাগে? এবং এই যে ছুটিতে এলেন, এরকম একটি পরিবারে কি করেন আপনারা ছুটিতে? মানে আমারও খুব এটা জানতে ইচ্ছা করে। আপনারা যা করেন আমরাও তাই করি। আমরা রান্না করি একসাথে, আমার খালা তো অনেক রান্না করতে পছন্দ করেন। তারপর আমরা ব্যাডমিন্টন খেলি একসাথে, এবং আমার ভাইয়ের 2 বাচ্চার সাথে অনেক খেলি। আপনারা যা করেন আমরাও তাই করি। দর্শকদের কাছে প্রশ্ন নিতে চাই। আমরা এই প্রথম পর্বে আসলে জানতে চেষ্টা করব ব্যক্তি টিউলিপকে আমরা কিভাবে দেখি, কিভাবে কি জানতে চাই তার সম্পর্কে, তাই নিয়ে। আমি মুবাশিরা মার্চি ফ্রম রাজশাহী ইউনিভার্সিটি। ম্যাম, কংগ্রাচুলেশনস ফার্স্ট অফ অল। আমরা বাংলাদেশের মেয়েরা মেনলি যে প্রবলেমটা ফেস করি, আমাদের ফ্যামিলি লাইফ এবং ক্যারিয়ার দুটাকে একসাথে মেনটেন করা সেভাবে পসিবল হয় না। তো আপনি আপনার লাইফে এরকম কোনো প্রবলেম ফেস করেছেন কিনা, এবং করলেও সেগুলোকে আপনি কিভাবে মেনটেন করেন? টিউলিপের সঙ্গে আমি একটু যোগ করে দিতে চাই, অভিনন্দন আপনাকে, আপনি মা হতে যাচ্ছেন প্রথমবারের মতো। আপনি নির্বাচিত হয়েছেন নতুন এবং মা হচ্ছেন। আর এই প্রশ্নটি তো বটেই যে মেয়ে হিসাবে ফ্যামিলি লাইফ এবং বাইরের জীবনটা কি করে ব্যালেন্স করেন? দেখেন, আমাদের পলিটিক্সে 650টা এমপি ব্রিটিশ পার্লামেন্টে, ওর মধ্যে 190টা মাত্র মেয়ে। ইভেন ব্রিটিশ পার্লামেন্টে আমার কিন্তু লেবার পার্টিতে কখনো ফিমেল লিডার হয় নাই। আমি যেই পার্টির থেকে এমপি, লেবার পার্টির থেকে, আমাদের লাস্ট মহিলা প্রধানমন্ত্রী যে ছিল ব্রিটেনে অনেক অনেক বছর আগে। কারণ রাজনীতিতে মেয়েদের একটু অসুবিধা হয়, এই দেশেও হয়, ব্রিটেনেও হয়। আমি যখন শুনলাম যে আমি মা হব, যেটা বললেন উনি, আমার কিন্তু মেয়ে হবে, আমি খুব খুশি, আমি মেয়ে চাই। আর আমার মেয়ের মাঝখানের নাম কিন্তু আমি জয় দিব, কিন্তু প্রথম নামটা এখনো ঠিক করি নাই। আমি পার্লামেন্টে জিজ্ঞেস করলাম যে দেখো, আমার যখন বাচ্চা হবে, আমার ভোটিংয়ে কি হবে, আমি আসবো না, মনে করেন বাচ্চা হওয়ার পরে ফার্স্ট 2 মাস আসতে চাই না। তখন ওরা আমাকে বললো যে পার্লামেন্টে কোনো ম্যাটারনিটি লিভ বলে কিছু নাই। আসলে কোনো ফর্মাল পার্লামেন্টারি ম্যাটারনিটি লিভ নাই আমাদের দেশে, ব্রিটেনে। সো দে আর চ্যালেঞ্জেস ফর উইমেন এভরিওয়্যার। আমি মনে করেন পার্লামেন্টে যদি যাই, এই যে আমাদের যে একটা সিরিয়ার ভোট হলো, খুব সিরিয়ার ভোট হলো, আমার যদি তার আগের দিনও বাচ্চা হতো, তা আমারই যেতে হবে ভোট করতে। কারণ বাসার থেকে ভোট করার কোনো নিয়ম নাই, কোনো সিস্টেম নাই, আর ইলেকট্রনিক ভোটিংও করা যায় না। আপনি যদি নিজে গিয়ে লবির মধ্যে গিয়ে না ভোট দেন, কেউ আপনার জন্য ভোট দিতে পারবে না। তা আমাদের সিস্টেমটা বদলাতে হবে, এটাই আসল কথা। আমরা যদি চাই আরও মহিলা রাজনীতিতে যাক, আমাদের সিস্টেম বদলাতে হবে। আমি অনেক লাকি, আমার এদিক দিয়ে মা বাবার সাপোর্ট ছিল, আমার হাজব্যান্ডের অনেক সাপোর্ট ছিল। কিন্তু অনেক মেয়েরা আছে যে বাচ্চা যদি বাসায় থাকে, তাহলে আমি যেভাবে কাজ করেছি ওইভাবে ওরা পারবে না করতে। সো এটা আমাদের চ্যালেঞ্জগুলো এখনও আছে, এই দেশেও আছে, ব্রিটেনেও আছে। মেয়ে হিসাবে পারিবারিক জীবন এবং বাইরের জীবনটা ব্যালেন্স করার ক্ষেত্রে আপনি তো আপনার পরিবারেই দারুণ সব উদাহরণ দেখছেন। আপনি যদি পরিবার থেকে কি শিখলেন, নিজে কিভাবে করছেন, সেটা যদি একটু বলেন, আমাদের সবার জন্যই হয়তো অনেক অনুপ্রেরণাদায়ক হবে, ইন্সপায়ারিং হবে। পরিবারে তো খুব আমাদের পাওয়ারফুল উইমেন, আপনি জানেন। আমার খালা আছে, আমার মা আছেন, আমার দাদিও খুব পাওয়ারফুল। আসলে আমার মনে হয় আসল কথা যেটা শেখা হয়েছে, যে ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, ইটস দ্য কনফিডেন্স, দ্যাটস দ্য মেইন থিং। আপনি পলিসি যত শিখেন, আইডিওলজি যত শিখেন, কনফিডেন্সটা না থাকলে কিন্তু কিছু করা যায় না। আর ছোটোবেলার থেকেই মা খালা বলে বেড়াচ্ছেন যে তুমি যা করতে চাও তো তুমি তাই করতে পারবা,
Do you want to be an astronaut? You can be. You want to be prime minister? You can be. তুমি আইনজীবী হতে চাও? You can be. এই কনফিডেন্সটা যদি আমাদের না থাকে তাহলে মহিলারা কিছুই করতে পারবে না। কিন্তু আমার পরিবারে সবসময় আমাকে খুব কনফিডেন্স দিয়েছে আমাদের মেয়েরা। কিন্তু আমি একটা কথা বলি, আমার বাবা এবং ভাই এবং হাজব্যান্ড কিন্তু আমাকে অনেক কনফিডেন্স দিয়েছে। সবাই সাপোর্ট ছাড়া কিন্তু এরকম করা যায় না। নিশ্চয়ই না। আরও প্রশ্ন নিতে চাই ব্যক্তি টিউলিপ সম্পর্কে। আমি মোহাম্মদ মনিরুজ্জামান, অ্যাসোসিয়েট চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আইসিএবি থেকে এসেছি। আপনার শৈশবের কোনো স্মৃতি আমাদের সাথে একটু শেয়ার করবেন কিনা? ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি স্কলাস্টিকায় পড়েছি ছোটবেলায়। আমি যখন মাদার টেরিজাকে মিট করলাম তখন ওই মেমোরিটা সবসময় আমি মনে রাখবো। ঢাকায় ছিল, উনি আসছিলেন এক সপ্তাহ আগে, মারা যাওয়ার কয়েকদিন আগেই আসছিলেন। তখন আমার সুযোগ হলো তাকে ফুল দেওয়ার জন্য। ওই মেমোরিটা আমি ভুলবো না, কারণ মাদার টেরিজার মতন একজনের সাথে যদি কথা বলা যায় এবং সে আমার মাথা ছুঁয়ে দোয়া দিল, ওইটা কিন্তু কোনো জীবনেও ভোলা যাবে না, মাদার টেরিজার মেমোরিটা। আর নেলসন ম্যান্ডেলাকেও একদিন মিট করেছি। নেলসন ম্যান্ডেলার সঙ্গে আরও কম সময়, কিন্তু মাদার টেরিজার সাথে অনেকক্ষণ বসে কথা বলতে পারলাম, অনেক শিখতে পারলাম। আর উনি যে কাজটা করেছে, খুব কম মানুষ তো এরকম কাজ করেছে। বিভিন্ন দেশে তো শৈশব কাটানো হয়েছে, সেটা মানে বাংলাদেশে কাটিয়েছেন, অন্য অনেক দেশে কাটিয়েছেন, এরকম খুব বৈচিত্র্যময় শৈশব তো তাহলে। আমার জন্ম তো লন্ডনে, তারপর আমি ছিলাম ব্রুনাইতে কয়েক বছর, সিঙ্গাপুরেও ছিলাম, আবার লন্ডনে গেলাম, বাংলাদেশে আসলাম, তারপরে 15 বছর বয়সে লন্ডনে গিয়েছিলাম যেই কনস্টিটিউয়েন্সিতে আমি এখন এমপি। কিন্তু আমার মা বাবার কিন্তু বিয়ে হয়েছে আমার কনস্টিটিউয়েন্সিতেই 1970s-এ, লেট 1970s-এ। আমার পরিবার মারা যাওয়ার পর, আমার মার পরিবার মারা যাওয়ার পর গিয়ে কিলবার্নে ছিল। ওই এলাকায় আমি এখন রিপ্রেজেন্ট করি আমাদের ব্রিটিশ পার্লামেন্টে। আমার মা যখন গেছেন ওখানে, তখন কিন্তু সে পলিটিক্যাল অ্যাসাইলাম সিকার হিসাবে গেছেন। মনে করেন এখানে বেশি ডেঞ্জারাস ছিল, বাংলাদেশে কিন্তু ফেরত আসতে দিচ্ছিল না মাকে। তখন ব্রিটেনে গেছে, ব্রিটেনে থেকেছে 7-8 বছর, তখন আমি জন্ম হলাম। তারপরে আমরা ব্রুনাইতে গেলাম। ব্রুনাই আর সিঙ্গাপুরে কিন্তু পলিটিক্স বলে কিছু নাই ওইভাবে, তাই আমি যা রাজনীতি শিখেছি বাংলাদেশ থেকে শিখেছি আর লন্ডন থেকে শিখেছি। ব্যক্তি টিউলিপ নিয়ে আমাদের আর কি কি প্রশ্ন আছে? ব্যক্তি টিউলিপ সিদ্দিকীকে যদি 3টি শব্দে বর্ণনা করতে বলা হয়, তাহলে আপনি কোন 3টি শব্দ ব্যবহার করবেন? আমি বলবো আমি ডিটারমেন্ড, খুব ডিটারমেন্ড। যদি আমি চাই কিছু করতে, যতই কষ্ট হোক চেষ্টা করব, অনেক কাজ করব, আর দেখবো এটা পারি নাকি করতে। আমার কনস্টিটিউয়েন্সি যেখানে আমি দাঁড়িয়েছি, ওইটা কিন্তু মোস্ট মার্জিনাল কনস্টিটিউয়েন্সি ইন দ্য কান্ট্রি। 42 ভোটে আমার আগের এমপি জিতেছে। তা আমি যখন দাঁড়িয়েছি সবাই বলছে তুমি এটা জিততে পারবা না, কিন্তু আমি ডিটারমিনেশন দেখালাম, তো ডিটারমিন্ড হয়ে জিতলাম। আমি বলবো যে আমি প্রিন্সিপালস, অ্যান্ড আমাদের একটা ভোট ছিল লেবার পার্টিতে, ওয়েলফেয়ার রিফর্ম বিল যেটাকে বলে। তা আমাদের চিফ হুইপ বলেছে যে তোমরা এটার অ্যাগেনস্টে ভোট দিবা না, তোমরা অ্যাবস্টেইন করো, ভোট দিও না। আর চিফ হুইপের কথা না শুনলে প্রমোশন পাওয়া কিন্তু অনেক কঠিন, পরে প্রমোশন পাওয়া যায় না। কিন্তু আমি জানি যে মনে মনে আমি ওই বিলটার জন্য ভোট দিতে পারবো না, আমার ভোট অ্যাগেনস্ট করতেই হবে। So I made a decision to vote against the bill. And it means I might not get promoted to become prime minister some point, maybe. So, but I still voted against because that's what I believed in. বিশ্বাসটা আমার জন্য অনেক ইম্পর্ট্যান্ট। So that's my principle. আত্মপ্রত্যয়ী, আদর্শবাদী, আরেকটি বলতে পারেন? নারী জাতির আন্দোলন আমাদের দরকার। আমি বলি আমি ফেমিনিস্ট। নিশ্চয়ই। আর কোনো প্রশ্ন? আপনার সবচেয়ে গভীর দুঃখের জায়গাটি কি, এবং এই পরিবারের একজন সদস্য হিসাবে, এবং আপনার সারা জীবনের এই পর্যন্ত আজকের দিন পর্যন্ত আপনার সবচেয়ে গভীর আনন্দের দিকটা কি? সে আনন্দের দিন যেদিন আমি বিয়ে করলাম সেই দিন। আর এবং আমার হাজব্যান্ড পিছনে বসে আছেন, তো সেই দিন। আর আমার যখন নির্বাচনের দিনও নিশ্চয়ই অনেক গর্বের দিন আমার। আর দুঃখের দিন হলে গিয়ে মনে করেন আমার দাদা যখন মারা গেছেন, তখন আমরা খুব দুঃখ করলাম, কারণ আমরা খুব ক্লোজ ছিলাম আমার দাদার সাথে। তা আমার যখন 16 বছর বয়স দাদা মারা গেলেন। তারপরে আমাদের লন্ডনে যখন কিছু আমাদের যে মনে করেন লন্ডন বমিং যখন হলো, ওইটা একদম আমার এলাকায় হয়েছে জুলাইতে, অনেক বছর আগে। তখন খুব মন খারাপ লাগে যে মুসলমান নামে এইসব যে মানুষ করে, manipulating religion for their own needs, মানে ইসলাম ধর্মটাকে যেভাবে ব্যবহার করে আর যা করছে, তখন খুব দুঃখ লাগে শুনে। কারণ আমি খুব গর্ব করি যে আমি মুসলমান,
কিন্তু মানুষজন তো ইসলামটাকে ব্যবহার করে আর যা ওদের ইচ্ছা তাই করে ওইটা নিয়ে আর বলে এটা ইসলামে লেখা আছে। তখন আমি চ্যালেঞ্জ করি যে ইসলামে কি আসলে ওইটা লেখা আছে? না, তুমি এটা বানিয়ে বলছো। তো তখন খুব দুঃখ লাগে। আর এখন তো নিউজ পেপার খোলা যায় না, কিছু না কিছু তো আইসিস আর ইসলাম নিয়ে লেখা থাকে, তখন খুব দুঃখ লাগে। আপনার নানা বাড়ি সম্পর্কে আমরা সবাই জানি, মানে দাদা বাড়ি সম্পর্কে যদি বলেন যে তাদের সঙ্গে মানে এই ব্যক্তি টিউলিপ, শৈশবের টিউলিপ, কারণ মনে হচ্ছে দাদা দাদির সঙ্গে আপনি খুব ক্লোজ ছিলেন, সেটা যদি বলেন। তাদেরকেই তো শৈশবে পেয়েছেন, নানা নানিকে তো আর পাননি। না, ঠিক বলেছেন। নানা নানিকে নিয়ে অনেক বই পড়েছি এবং অন্য মানুষের কাছ থেকে আমরা সবাই শুনেছি, তাই। কিন্তু কখনো দেখি নাই। দাদা দাদির বাসায় ছিলাম আমরা যখন বড় হচ্ছিলাম, তখন দাদা দাদির বাসায় ছিলাম। আমার দাদি এখনো আছেন, এখনো অনেক বয়স্ক হয়ে গেছেন, কিন্তু উনি কিন্তু খুব নারী জাতির আন্দোলন করতেন ছোটবেলায়। আর দাদাও আমাদের খুব আপন ছিলেন। আর আমরা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, আমাদের এখানে অনেক মানুষই জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি। মনে করেন চাচাতো বোন উপরে থাকতো, ফুফাতো বোন কাছে থাকতো, তো ওই মজাটা লন্ডনে পাওয়া যায় না। আর আমি মাঝে মধ্যে ভাবি যে আমার মেয়ে কিন্তু ওই মজাটা পাবে না, যে সবাই একসাথে থাকবো, এক বাসার মধ্যে লুকোচুরি খেলবো, এইসব এখন আর পাবো না আমরা। তাহলে ঘন ঘন ঢাকায় আসতে হবে সেজন্য। অবশ্যই। I am Zaros Zarin from Northsouth University. Now, I would like to know, according to you, for being a successful leader, on which particular areas ladies should focus on? I think for young ladies, the main thing is do something that you're passionate about and something that you love doing. Don't do something just because someone else told you to do it. Waking up in the morning and going to work is hard, okay? It's difficult anyway. যেই কাজই করেন, সকালে উঠে কারোর ইচ্ছা করে না টিউব নিয়ে ঠান্ডার মধ্যে, আর আপনাদের এখানে মনে করেন রিক্সা কিংবা গাড়ি নিয়ে এই ঠান্ডার মধ্যে হেঁটে কাজে যাওয়া। No one enjoys that. No one enjoys going to work, but it's much worse if you don't enjoy what you're doing. For me, I love my job. I love helping people. I love politics. So when I wake up and it's early in the morning and there's no sunshine outside in London, because that's what London is like, and you have to get the tube, at least I know when I get to the office I'm doing something that I'm passionate about and that I love, and I didn't do what everyone else wanted me to do. সো আপনাকে বলবে সবাই তুমি ডাক্তার হও, আইনজীবী হও, এই করো ওই করো, তোমার যেটা ইচ্ছা করে আর আপনার যেটা ইচ্ছা করে ওটা আপনি করবেন। I'm Nuzhat Ashraf Masa from Bragg University. Apart from your career, if you have any creative interest? Ever since I got elected, I don't have time to do anything else. But before that, I was very interested in drama. So when I was in Scholastica in school, I was involved with Midsummer Night's Dream, Shakespeare's plays, and then আমি এখানেও কিন্তু নাটক করেছি একবার ছোটবেলায়। নাটক আপনি যদি দেখবেন আমি নাটক করেছি, বৈশাখী ঝড়, শমিকা আইসারের সাথে একটা নাটক করেছিলাম। ও টেলিভিশনে? জি, টেলিভিশনে করেছিলাম, কিন্তু আমি লুকিয়ে রেখেছি, কাউকে দেখাই না, অনেক আগে তো। তারপরে আমি ইউনিভার্সিটিতে গিয়েও I did a couple of plays. I directed some of the plays. I was a producer for a huge play during Women's Week, so it was about celebrating women, and it was called A Woman Alone, and I did a lot of work on that to raise awareness about women's issues, such as domestic violence, forced marriage. That was what the play was about. So I really enjoy drama. I really enjoy theatre. If I ever have time in my life, I'll go back to it. I'm Sumaya Tasnim from University of Dhaka. আপনি পেশাগত দিক থেকে পলিটিক্সটাকে চুজ করেছেন, কিন্তু এটা কি আপনার শৈশব এবং কৈশোর থেকে ইচ্ছে ছিল? আমি বড় হয়েছি এমন একটা পরিবারে যে রাজনীতি আমরা অনেক ডিসকাশন করতাম, পলিটিক্সের ডিসকাশন হতো, মনে করেন নাস্তা খাওয়ার সময় পলিটিক্সের ডিসকাশন হতো, ঘুমানোর সময় পলিটিক্স ডিসকাশন হতো। কিন্তু আমি ছোটোবেলায় অ্যাকচুয়ালি টিচার হতে চেতাম। আমি প্রথম থেকেই ভাবি নাই যে আমি এমপি হব, ব্রিটিশ পার্লামেন্টে যে এমপি হব এটা একটা স্বপ্নে, আমি যে স্বপ্নেও ভাবি নাই যে গিয়ে ব্রিটিশ পার্লামেন্টে এমপি হব। প্রথমে আমি টিচার হতে চেতাম। আমি ছোটোবেলায় যে স্কুলে পড়তাম খুব খুব ভালো টিচার ছিল আমাদের, আর আমি ভাবতাম সবসময় যে বড় হয়ে ইংলিশ টিচার হব। তারপরে পলিটিক্সে চলে গেলাম, then I fell into it and this is the story now. আসসালামু আলাইকুম, আমি তানভিন আক্তার ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থেকে, এমপি অফ ইউকে পার্লামেন্ট। আর আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি, তো কোনটাকে আপনি বেশি প্রিফার করেন মানুষদের কাছে বলতে? দেখেন, আমি খুব গর্ব করি যে আমার নানা বঙ্গবন্ধু
শেখ মুজিব, এখানে আমাদের ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্সের হিরো, আমি খুব গর্ব করি। কিন্তু নিজের থেকে করা, অন্য একটা দেশে গিয়ে নিজে ক্যাম্পেইনিং করে, নিজে নমিনেশন নিয়ে নির্বাচন করে জিতা, ওইটাও গর্ব করি। আমি মনে হয় ওয়ান অর দি আদার না, দুইটাই ইকুয়ালি আমি গর্ব করি। কিন্তু পার্লামেন্টে গিয়ে যখন জিতলাম তখন মনে হলো যে নিজে থেকে করতে পেরেছি। অন্য একটা দেশে, মানে আপনার দেশ সেটা, কিন্তু সেখানে এমপি হয়ে ওঠা কিভাবে দেখেন আপনার পরিবারের সদস্যরা, বিশেষ করে আপনার খালা, আপনার মা? খালা আমাকে দেখলেই বলে তুই এখানে চলে আয়, এই দেশে পলিটিক্স কর, দেখলেই এটা বলে। তো উনি চান এখানে এসে পার্লামেন্টে আমাকে আবার লোভ দিচ্ছে। পরশুদিন আমাকে টোরে পাঠাইছে পার্লামেন্টে, বলছে দেখ আমাদের পার্লামেন্টটা কি সুন্দর, এখানে আয় তুই চল, আমাদের সংসদ খুব সুন্দর। আসলেও বাংলাদেশের সংসদ ভবন খুবই সুন্দর। তো আমার খালা খুব গর্ব করে, কিন্তু সবসময় চায় আমি এখানে চলে আসি। আর আমার মা কিন্তু প্রথমে চায় নাই যে আমি রাজনীতি করি, তখন বলছে যাও তুমি আইনজীবী হও, অন্য কিছু হও। আপনি চিন্তা করেন, ছোট্ট একটা মেয়ে, 16 বছর বয়স, পুরা পরিবার মারা গেছে, তো আমার মা চায় না আমি পলিটিক্স করব, ওই ভয়টা এখনো মার মনে আছে। কিন্তু মা আমাকে খুব সাপোর্ট দিয়েছেন। মনে করেন ইলেকশনের সময় আমাদের ভলেন্টিয়াররা মার বাসায় গিয়েছিল, মানে ঢালা বিছনা করে সবাই ঘুমাচ্ছে, কেন এখন তো অনেক ভলেন্টিয়ার লাগে আমাদের ক্যাম্পেইনের সময়, সবাইকে খাওয়ায় দাওয়ায়। আমাদের সব ব্রিটিশ যারা আছে সবাই এখন ডাল ভাত খেতে পারে হাত দিয়ে, আর সবাই বলছে যে তোমার মা এত জেনারেস, আমরা কি পয়সা দিব খাওয়ার পরে? আমি বলছি দেখো, বাঙালি মানুষদের পয়সা দিও না, খাওয়ার পরে একটা মায়ের খাবা তোমরা। আর আমার বিয়ে হয়ে গেলে কি, মা প্রত্যেক দিন কিন্তু খাবার রান্না করে বাসায় পাঠায় দেয় আমার জন্য। আমাদের সিলেটবাসীর পক্ষ থেকে আপনাকে কংগ্রেচুলেশন করছি এবং গর্ববোধ করছি, কারণ সিলেটের অনেক মানুষ লন্ডনে আছেন এবং আপনাকে ভোট করার সুযোগ পেয়েছেন। আপনি যখন ফ্রি থাকেন, ফ্রি সময় আপনার ফেভারিট হবে কি, কি করতে আপনি ভালোবাসেন? ফ্রি টাইমে আমি সুইমিং করি কারণ আসলে আমাদের লাইফস্টাইলটা লন্ডনে খুব খারাপ। পার্লামেন্ট কিন্তু 10টা 11টা পর্যন্ত চলে, আর প্লাস খালি আমাদের খাবার দেয় পার্লামেন্টে, মানে বড় করে এটা খাও ওইটা খাও, তারপরে বসে থাকো চেম্বারে, রাত্রে করে ফিরে যাও। একটু শরীর দেখার জন্য আমি সুইমিং করি, আর যোগা আর পিলাটিস এটাও করি ফ্রি টাইমে চান্স পেলে। আর ওই দিক দিয়ে যখন চান্স পাই মাকে গিয়ে দেখি, আর এখানে যখন বাংলাদেশে আসি ভাইয়ের যে 2 বাচ্চা, ওদের সাথে টাইম স্পেন্ড করি। আমি প্রথমেই বলি যে সিলেটের মানুষের ছাড়া কিন্তু আমি জিততাম না ইলেকশন, এটা বলি আপনাকে। আমি অল্প অল্প সিলেটি মারতে পারি, বেশি না, কিন্তু আমাদের সিলেটের গ্রুপ আমাদের যেভাবে সাপোর্ট দিয়েছে, সিলেটি আমাদের 1000 ভোট আছে, প্রত্যেকজন আমার জন্য ভোট করেছে, আমি কিন্তু 1100 ভোটে জিতেছি। সো সিলেটি কমিউনিটি আমাকে খুব সাপোর্ট দিয়েছে এবং সবসময় আমাকে বলে যে তুমি ঢাকার ফুরি হলেও আমরা ভাবি তুমি অনারারি সিলেটি, তো আমাকে অনারারি সিলেটি টাইটেল দিয়েছে। আমি বৃষ্টি, ইউনিভার্সিটি অফ ঢাকা থেকে। আপনার কথা শুনে বোঝা গেল যে আপনি বাংলাদেশকে অনেক ভালোবাসেন, কিন্তু আপনার কি কখনো মনে হয়েছে যে বাংলাদেশে আপনি একেবারে থেকে যেতে চান? প্রথমে বলি যে মানুষজন অনেক জিজ্ঞেস করে আমাকে যে তুমি ব্রিটিশ পার্লামেন্টের এমপি, তুমি কি বাংলাদেশে ফেরত আসবা নাকি, ভবিষ্যতে কি করবা? আমি বলি যে রাজনীতিতে মানুষকে যদি সাহায্য করতে চান, যেখানেই থাকো তুমি দেশে, যেই দেশেই থাকো, দুনিয়ার যেখানেই থাকো, মানুষকে সাহায্য করতে চাইলে you don't have to be in Bangladesh or England, you can be anywhere if you actually want to help people. আমি দেবার্ণব রায়, প্রবাসী বাংলাদেশি, সিঙ্গাপুরে থাকি। তো আমি জানতে চাই আপনার পরবর্তী স্বপ্ন কি, হোয়াটস ইউর নেক্সট টার্গেট? আপনি বললেন হোয়াটস নেক্সট, আমি বলি যে এমপি তো হলাম, আমার এলাকাটা কিন্তু খুব মার্জিনাল, তো 42 ভোটসে আমার আগের এমপি জিতলো, এইবার আমি 1100 ভোটে জিতলাম। নেক্সট টাইম 2020 সালে আমার আরও অনেক কঠিন নির্বাচন হবে, তো আমার আবার জিততে হবে। দ্যাটস ওয়ান অফ দ্য থিংস দ্যাটস কামিং নেক্সট। আর তারপরে আমি চাই যে আমি একটা ভালো মা হই। আমার নাম বেনাজির, আমি ঢাকা থেকে। I went to the same school as you did, Scholastica. That's cool. When did you realize that you're a feminist, and why are you a feminist? Is it from the struggle that you faced while doing your elections, or from seeing your mother or aunt, or where did it come from actually? I am Mitul. So my question is, I know you've called yourself a feminist and also you've called yourself a Muslim. And by the traditional definitions of both, we know that sometimes they don't always collide. So how do you maintain the two? How do you find a balance between being a feminist and a Muslim? আপনি feminist are, you asked about being a feminist and Islam. Look, I think religion gets misinterpreted a lot, and I think it gets manipulated to suit your own needs.
a lot of the things that are said about women, if the Quran is read properly and it's looked into properly, then those things are not true. You can't take it out of context and make things up. So that's the first thing I would say. So I don't think it's a contradiction to be a feminist and be a Muslim as well. Why did I say I was a feminist? And that's one of the questions you asked. I think feminist has, the word itself has different connotations now, right? It seems to be a word you're not allowed to use. I'm not ashamed to say I'm a feminist because for me, being a feminist is making the world equal for men and women. It's nothing else. It's not about shouting about anything else. It's not about campaigning for anything else. It's making sure that my daughter has the same opportunities as my son does. That's my point. And I think the connotations need to be challenged, and I think we need to reclaim the word feminist, because I don't want the new generation to think that feminist is a dirty word. কিভাবে রাজনীতিতে এলেন, কিভাবে ঠিক করলেন রাজনীতি করবেন এবং কবে থেকে শুরু করলেন রাজনৈতিক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত করা? আমার যখন 13-14 বছর বয়স, তখন আমি ভাবলাম যে আচ্ছা কোনো একটা পার্টিতে জয়েন করব, আমি রাজনীতিতে ইন্টারেস্টেড। I saw the value of public services. That was the main point. I saw the value of public services. তো অনেকক্ষণ চিন্তা করে দেখলাম যে কনজারভেটিভ পার্টির ম্যানিফেস্টো আমি দেখলাম, লিবডেমের ম্যানিফেস্টো দেখলাম, কিন্তু NHS was born under the Labour Party. তাই জন্য আমি লেবার পার্টিতে জয়েন করলাম। তারপর ক্যাম্পেইনিং শুরু করলাম, আর প্রথমে ইলেকশনে দাঁড়ালাম কাউন্সিলে। তারপরে আমি প্রথম ইলেকশনটা হারলাম। ইলেকশন হারলেও আমি পুরো প্রসেসটাকে খুব এনজয় করলাম। মনে হলো যে ক্যাম্পেইনিং খুব মজা, ইটস এক্সাইটিং, আই এনজয়েড knocking on doors, speaking to people. তারপরে 2008-এ আমি আমেরিকায় গেলাম ওবামার জন্য ক্যাম্পেইন করার জন্য। আর আমেরিকায় গিয়ে ওই ক্যাম্পেইনটাও খুব এনজয় করলাম। তখন ভাবলাম ঠিক আছে আরেকবার চেষ্টা করি। তারপর 2010-এ আবার দাঁড়ালাম কাউন্সিলের জন্য, কিন্তু আমাদের নমিনেশন প্রসেসটা খুবই কঠিন। ইভেন অ্যাকচুয়াল নির্বাচন থেকে আমাদের নমিনেশন প্রসেসটা আরও কাজ। যতগুলো লেবার পার্টি মেম্বার থাকে ওনাদের দরজায় গিয়ে গিয়ে নক করে বলতে হয় যে আমি তোমার ক্যান্ডিডেট হতে চাই, আমাকে ভোট দাও। মানে দলে প্রথম নির্বাচিত হতে হয়, এবং দলে একজন অনেক দিন ছিলেন গ্লেন্ডা জ্যাকসন এমপি, তার জায়গায় আপনি নিজেকে প্রতিষ্ঠা করতে চাইছেন। জি, এবং গ্লেন্ডা জ্যাকসন কিন্তু বিখ্যাত একজন নায়িকা ছিলেন, তার কিন্তু 2টা অস্কার। তো মানুষজন তখন আমাকে দেখেছে, বলছে তুমি টিউলিপ সিদ্দিক, গ্লেন্ডার তো 2টা অস্কার ছিল, তোমার কি আছে? কি আর বলবো, আমি বাংলাদেশের নাটক করেছি আমি, আর কি বলবো। এই মনোনয়নটা পেতে নিজেকে কিভাবে প্রস্তুত করলেন যে তারা কনভিন্সড হলেন যে হ্যাঁ গ্লেন্ডা জ্যাকসনের জায়গায় টিউলিপ সিদ্দিক পারবেন? আমি অনেক লোকাল ক্যাম্পেইন করেছি বড় হওয়ার সময়। তো মনে করেন 10 বছর ধরে আমাদের লোকাল পোস্ট অফিস মনে করেন বন্ধ করে দিচ্ছে, তখন ওইখানে গিয়ে আমি ক্যাম্পেইন করে বললাম না আমাদের পোস্ট অফিসটা খোলা রাখতে হবে, বন্ধ করে দিচ্ছে। আমাদের ফায়ার স্টেশন বলতেছে বন্ধ করে দিচ্ছে, তখন আমি ক্যাম্পেইন একটা রান করলাম, পিটিশন করলাম, লোকাল পেপারে লিখলাম, তারপরে বললাম যে চলো আমরা গিয়ে প্রোটেস্ট করি, বাইরে র্যালি করি, ওইসব আমি লিড করেছি, তো মানুষজন জানে। তারপরে আমি আমার লোকাল যে খবর কাগজ ক্যামডেন নিউ জার্নাল, ওখানে আমি লিখতাম, আর তো মানুষজন পড়তো যাচ্ছে এটাই ওর মতামত, মানুষ আমাকে একটু চিনলো এইভাবে। আর লোকাল কাউন্সিলের যে কাজটা, আমাদের যে বাজেটটা আছে লোকাল কাউন্সিলের, ওইটা কিন্তু নির্ভর করে ন্যাশনাল গভর্নমেন্টের উপর। তো ন্যাশনাল গভর্নমেন্ট আমাদের পয়সা দেয়, তারপরে আমরা ওইভাবে সার্ভিসগুলো প্রোভাইড করি। সো হোয়াট হ্যাপেন্ড ইজ দ্য ন্যাশনাল গভর্নমেন্ট cut 80 million pounds from the local government budget. তখন আমাদেরকে বলছে তুমি ডিসিশন বানাও, তোমার কি সিদ্ধান্ত, এই সুইমিং পুল বন্ধ করে দেবে, এই লাইব্রেরি বন্ধ করে দেবে, এই স্পোর্টস সেন্টার বন্ধ করে দেবা। তখন ওই কাজটা আমি ওইগুলো বাঁচায় মনে করেন আমি একটা মিক্সড ইকোনমি মডেল তৈরি করলাম, যে কিছু বিজনেসের থেকে টাকা নিব, কিছু বিজনেসের লোকাল ইকোনমি থেকে টাকা নিব, কিছু ভলেন্টিয়ারের সাহায্য নিব। তারপরে আমি বন্ধ করি নাই, আমাদের লাইব্রেরি বন্ধ করি নাই, আমার স্পোর্টস সেন্টার বন্ধ করি নাই। ওই সিদ্ধান্তগুলো দেখে মানুষজন চিনল যে আচ্ছা ঠিক আছে ও পলিসি পারে, এটা বুঝে এলাকার মানুষের সাথে থাকে, এইটাই এইভাবে অনেক কাজ করে করে আস্তে আস্তে আর মানুষকে যখন পারি তখন সাহায্য করেছি। ইভেন লোকাল কাউন্সিলেও মানুষ আসে আপনার কাছে যে দেখো আমি এরকম একটা বাসায় থাকি, আমার 2 bedroom হাউস, আমার 10টা বাচ্চা, আমি কিভাবে থাকবো, আমার বাচ্চার অ্যাসমা হয়েছে, ছোট বাচ্চার, এই বাচ্চা স্কুলে যেতে পারে না, পড়াশোনার জায়গা নাই, তুমি আমাকে রিহাউস করে দাও। তখন আমি কাউন্সিলে লিখে বলছি দেখো আমার কনস্টিটিউয়েন্ট এরকম কন্ডিশনে থাকে, ওর কিন্তু বাচ্চার অসুখ হয়ে যাচ্ছে, আপনি রিহাউস করেন ওকে। কাউন্সিলের উপর প্রেশার দিতে হয়। কি এমপিকেও তো মানুষ ব্যক্তিগত সমস্যা নিয়েও চিঠি লেখেন এবং এমপিরাও পার্সোনালি সেটার উত্তর দেন, এটা যদি একটু বলেন। মানে বাংলাদেশে আমাদের অনেকের জন্যই হয়তো এটা একটা অন্যরকম ব্যাপার। কনস্টিটিউয়েন্সি যে কাজটা আমাদের এমপি সার্জারি হয়, সার্জারিটা হলো গিয়ে এভরি উইক
2 hours 2 ঘন্টা ধরে আমি আলাদা আলাদা এলাকায় গিয়ে বসে যে কেউ আমার এলাকায় যদি থাকে এসে আমার সাথে দেখা করতে পারে। তো প্রত্যেক দিন গেলে ওখানে 50-60 জন অপেক্ষা করছে দেখার জন্য। ব্যক্তিগত আপনি অনেক যা বললেন। সমস্যারও সমাধান করতে অনেক। হয় কনস্টিটিউয়েন্সিতে। জি। আমরা রাজনীতিবিদ টিউলিপ সম্পর্কে এখন প্রশ্ন নেব। আমি মোহাম্মদ আসাদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আপনি এটাকে কিভাবে কাকে এগিয়ে রাখবেন রাষ্ট্র পরিচালনার কলাকৌশলের দিক থেকে? জাতির জনক শেখ মুজিবুর রহমান ৭১ পরবর্তী সময়ে যে শাসন ব্যবস্থা, নাকি ২০০৯ পরবর্তী সময়ে জননেত্রী শেখ হাসিনার যে রাজনৈতিক যে মানে কলাকৌশল অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট অফ ওয়েস্টমিনিস্টার? আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে। আপনার দিক থেকে বাংলাদেশ আর ইউকের মধ্যে যে রাজনৈতিক এনভায়রনমেন্টটা, এর মধ্যে বেসিক ডিফারেন্সটা কি আপনার মতে? আর বাংলাদেশ যেসব জায়গায় ল্যাক করছে সেগুলো ইমপ্রুভ করার জন্য আপনার সাজেশন কি থাকবে? আইডিওলজি বলেন, লেগেসি বলেন, খালা আর নানার নীতি এবং আদর্শ ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। যেটাই আপনি বলেন, পলিসি মেকিং, লেগেসি, রুলিং, আপনি যেটাই বলেন, ভ্যালিউজ ছাড়া কিন্তু রাজনীতি করা যায় না। আর আমার মা, খালা, নানা সবাই বলে সবসময় আমাকে যে আমরা পাবলিক সার্ভেন্টস, আমরা হলে গিয়ে মানুষকে সার্ভ করার জন্য আসছি। আর যেই ভ্যালিউগুলো ওনারা দেখাচ্ছেন, মনে করেন ভ্যালিউস অফ সোশ্যাল জাস্টিস, ইকুয়ালিটি, ফেয়ারনেস, এই 3টে ভ্যালিউ হলে কি আমাদের লেবার পার্টির মেইন ভ্যালিউস। এটাই কিন্তু নানার খালা যা আমি দেখেছি ওইখান থেকেই শিখেছি, এই জন্যই আমি লেবার পার্টি জয়েন করেছি। আপনি যে বললেন লেবার পার্টি এই দেশের কম্প্যারিজন, যেটা বলি 2টা জিনিস। একটা হলো গিয়ে আমাদের যে ইউথ লিগটা আছে, ইয়াং লেবারের সাথে আমাদের ওল্ড লেবার, অবশ্য বললে খুব রাগ করবে, যারা আরও বয়স্ক, তাদের সাথে কমিউনিকেশনটা খুব ভালো। যে আইডিয়াগুলো আসে ইয়াং লেবারের থেকে, ওইসব কিন্তু ম্যানিফেস্টোতে 2 পেজ থাকে যে ইয়াং লেবারের আইডিয়াস ওইটার মধ্যে থাকবে। অ্যান্ড দ্য কমিউনিকেশন বিটুইন ইয়াং লেবার অ্যান্ড দ্য পলিসি মেকিং অ্যাট দ্য টপ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। That's one of the things maybe that's lacking here. Young laborer ভয়েসটা যদি শোনা যায়, দেখবেন যে আমাদের পলিসিগুলো প্রোটেক্ট করবে। আমরা জানি যে আপনার রাজনীতি শিক্ষার ব্যাপারে আপনার শিক্ষক জননেত্রী শেখ হাসিনা। তো জননেত্রী শেখ হাসিনার কাছে আপনি রাজনীতির ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ কোন শিক্ষাটা পেয়েছেন? সবচেয়ে যেটা শিখেছি হলো ধৈর্য। রাজনীতি করতে কিন্তু অনেক ধৈর্য লাগে। My name is Rumana. I'm from North South University. Education system that is creating class differences. What would be your steps to streamline it so that we're all having an equal education? Many people are facing discrimination in the Western world about having black skin or being Muslim. So এই ক্ষেত্রে কি আপনি কোনো ধরনের discrimination face করেছেন কিনা as a Muslim or being a Bengali? Just to answer your question about education, the main thing that I would say is that you have to follow the national curriculum. For me, it's about opportunity for everyone to go to school, but also to follow the national curriculum. Also, to have teachers who are properly trained, not someone who just wakes up one morning and says, I want to be a teacher. You have to go through the qualification, have proper training, because a good teacher can impact you for the rest of your life. So that's why. আমাদের 650 জন এমপি, ওইখান থেকে মাত্র 40 জন আমাদের পার্লামেন্টে, ব্রিটিশ পার্লামেন্টে অন্য একটা রঙের, আর ওর মধ্যে আমি একজন। আর আমি যখন ইলেকশনে প্রথমে দাঁড়ালাম, মানুষজন আমাকে বলেছে, আমার এলাকাটায় অনেক জুইশ কমিউনিটি আছে, সাদা আছে, আমি যেটা বললাম সোমালি কমিউনিটি আছে, যে তুমি তোমার নাম টিউলিপ সিদ্দিক ব্যালেটে দিও না, তুমি তোমার হাজব্যান্ডের নাম দাও টিউলিপ পার্সি। আমি বলছি কেন? আমার নাম টিউলিপ সিদ্দিক, জন্ম থেকে টিউলিপ সিদ্দিক। আমি লোকাল কাউন্সিলর নির্বাচন করেছি টিউলিপ সিদ্দিক নিয়ে, আমি লোকাল খবরের কাগজে লিখেছি টিউলিপ সিদ্দিক নিয়ে, আমি কেন এখন নাম বদলাবো তোমাদের জন্য? তখন বলে না, মানুষজন মুসলমান নাম দেখলে তোমাকে ভোট দিবে না। তাই আমি বলছি দেখো, ওইসব মানুষের এমপি আমি হতে চাই না। যদি ওরা ভোট না দেয় আমাকে, মুসলমান নাম দেখে যদি ভোট না দেয়, তাহলে আমি তোমাদেরকে পার্লামেন্টে রিপ্রেজেন্ট করতে চাই না। আমি বদলাই নাই আমার নাম, ঠিকই ভোট দিয়েছি, আমি ঠিকই জিতেছি। সো একটা ডিসক্রিমিনেশনের পারসেপশন আছে যে মুসলমানদের কেউ ভোট দেয় না, এটা সত্যি না। কিন্তু আমাদের যে ডিসক্রিমিনেশনটা আছে, এটা হলো গিয়ে দ্য কভারেজ ইউ সি ইন দ্য পেপার্স। দ্য জেন্টলম্যান হু আস্কড দ্য কোয়েশ্চন, look, every day when you open the newspapers in England, there's something about Islamic terrorism. There's something about this Muslim person bombed this place. This Muslim people are waging attacks. We've had people going from London to Syria to join ISIS. But I've tried to explain to people that's not the true face of Islam. That's people who manipulate religion.
এই জন্য ইসলামোফোবিয়া এখন আছে। আমরা রাজনীতিবিদ টিউলিপ সিদ্দিককে আরও প্রশ্ন করব। অর্ক ফ্রম ব্র্যাক ইউনিভার্সিটি। জানতে চাচ্ছিলাম যে আপনি ডিরেক্ট ক্যাম্পেইনের ব্যাপারে বলছিলেন যে দরজায় দরজায় গিয়ে তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করা, ইনডাইরেক্ট কি কোনো ধরনের ক্যাম্পেইন করা হয়েছিল? মনে করো একজনের দরজায় নক করলাম, খুব ইম্পর্টেন্ট কমিউনিটির মধ্যে, কোনো কমিউনিটি সেন্টারের হেড কিংবা মনে করেন প্রিস্ট, চার্চের প্রিস্ট যদি বলে হ্যাঁ আমি টিউলিপকে অবশ্যই সাপোর্ট দিব, আমি সব সময় লেবার পার্টিকে সাপোর্ট দিই, তখন আমরা বলি তুমি কি ইন্ডোর্সার হিসাবে লিফলেটে আসবা? তখন বলে হ্যাঁ ঠিক আছে, তা আপনি দেখবেন আমার কিছু ইন্ডোর্সমেন্ট আছে। তো ও বলবে আমি লোকাল চার্চের প্রিস্ট, আমি চাই টিউলিপ সিদ্দিক আমাদের এমপি হোক। এইটার মধ্যে কিন্তু অনেক ইম্পর্টেন্স। মানুষজন দেখে বলে ও আচ্ছা এই ফাদার তোমাকে ইন্ডোর্স করছে, তাহলে আমিও ভোট দিব, এটা আমার চার্চের। এটাও খুব ইম্পর্টেন্ট ক্যানভাসিংয়ের সময়। সো দ্যাটস দ্য ইনডাইরেক্ট ক্যাম্পেইনিং দ্যাট ইউ আর টকিং অ্যাবাউট। মনে করেন এমা টমসন আমাদের ফেমাস অ্যাক্ট্রেস, যে ও আমাদের এলাকায় থাকে, লেবার পার্টি করে। ও আমাকে বলছে চলো আমরা একটা সেলফি তুলে আমরা খবরের কাগজে দিয়ে দেই। তা আমি দিছি, তখন অনেক মানুষ বলছে আমি আগে ভোট করতাম না, এমা যখন ভোট দিচ্ছে আমিও ভোট দিই। তো এইভাবে ইনডাইরেক্ট ইনফ্লুয়েন্স করা যায়। আমি রাকিন বলছিলাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থেকে। ডু ইউ থিঙ্ক দ্যাট রিলিজিয়াস রেসিজম অ্যান্ড টেররিজম ইজ এফেক্টিং ব্রিটেনস অ্যান্ড গ্লোবাল পার্লামেন্টস অ্যান্ড পলিটিক্স ইনসাইড? You only need to look at Donald Trump to know whether it's having an impact or not. আপনারা তো শুনেছেন নিশ্চয়ই যে আমেরিকায় যে প্রেসিডেন্ট হতে চায়, মোস্ট পাওয়ারফুল জব ইন দ্য ওয়ার্ল্ড, বিং দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস, সে কী বলেছে? সে বলেছে যে মুসলমানদের ঢুকতে দেওয়া হবে না আমেরিকায়। এটা কেন বলেছে? এটা বলেছে কারণ সে বলতে চাচ্ছে যে মুসলমান আর টেররিস্ট একই জিনিস, আমাদের মধ্যে পার্থক্য কোনো দেখছে না, মানে সব মুসলমান টেররিস্ট। He said Muslims will not be allowed into America. আমি কিন্তু কয়েকদিন আগে প্রাইম মিনিস্টারকে বলেছি, আমাদের আপনি একটা লেখাও লিখেছেন, বেশ কড়া লেখা, হাফিংটন পোস্টে সম্ভবত, যে ডোনাল্ড ট্রাম্পকে, আবার আপনার মতো অনেক ব্রিটিশ পলিটিশিয়ান তো এখন একটা ক্যাম্পেইনও করছেন যে ডোনাল্ড ট্রাম্পকে যেন আবার ব্রিটেনে ঢুকতে না দেওয়া হয়, সেটাও যদি একটু বলেন। ও বলতেছে যে তুমি মুসলমান, আমাকে বলছে যে তুমি মুসলমান, তুমি আমেরিকায় ঢুকতে পারবে না, তাহলে ও আমার দেশেও আসতে পারবে না, আমি ওকে ঢুকতে দিব না। দ্যাটস দ্য বটম লাইন। আমাদের ইংল্যান্ডে, আমাদের দেশে ল আছে যে ইফ ইউ আর আ হেট প্রিচার, মানে তুমি এসে ধর্মের নামে যা তা বলো, মানুষজনকে র্যাডালাইজ করতে চেষ্টা করো, ইউ আর নট অ্যালাউড ইন টু দ্য কান্ট্রি। ওয়াই শুড উই মেক এক্সেপশনস? ডোনাল্ড ট্রাম্প বড় লোক, বিলিয়নার, ওয়েলথি, এই জন্য রাজনীতি করে, এই জন্য ওকে ঢুকতে দিব? তুমি যদি মুসলিম এক্সট্রিমদের ঢুকতে না দাও, ওকেও ঢুকতে দিও না। That's what I said to the Prime Minister. আর এইটা খুব, মানে আমার কাছে খুব, ইটস ভেরি ওয়ারিং দ্যাট আমেরিকায় এত সাপোর্ট দিচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে এই কথাটা বলার পর। মানে আমাদের মুসলমানদের এখন অনেক কাজ আছে করার, যে ওরা যদি বলতেছে that we're going to tarnish Muslims and terrorists with the same stick. That's what they're doing, the same paintbrush. And we have to challenge that. And that's why I've been challenging Donald Trump in Parliament. আর আমি 1971 নিয়ে একটু বলি, আমাদের স্বাধীনতা যুদ্ধ নিয়ে। দেখেন, আমি এই বাংলাদেশে আসার পর যেখানেই যাই সবাই আমাকে থামায় বলে ইউর আওয়ার প্রাইড, তুমি আমাদের গর্ব। কিন্তু আসলে আমি আপনাদের গর্ব না, আমাদের গর্ব হলো গিয়ে যারা যুদ্ধ করেছেন, আমাদের মুক্তিযোদ্ধারা, এরা আমাদের দেশের গর্ব। যারা আমাদের যে অত্যাচার হয়েছে আমাদের উপর 1971-এ, মহিলাদের উপর বেশিরভাগ করে, মা বোনদের উপর যে অত্যাচার হয়েছে, আর যেইভাবে দেশটাকে ধ্বংস করেছে মানুষজন, এরপরে যে আমরা একটা দেশ হয়ে আসতে পেরেছি, যে স্বাধীন বাংলাদেশ হতে পেরেছি, আমার মাস্টার্সে আমি যেই পড়াশোনা করেছি, we're one of the only examples of secession successfully became another country. এইটার জন্য লেটস কনগ্রাচুলেট আওয়ারসেলভস, বিকজ এটা সবাই করতে পারে না। আর আমাদের ইতিহাস যদি আমরা পড়ি, আমাদের ভাই বোন, মা বাবা যেভাবে যুদ্ধ করে আমাদের জন্য, আমরা বেশি ইয়াং ছিলাম কিন্তু আমাদের জন্য যুদ্ধ করে যে একটা নিজের দেশ বানিয়েছে, এই গর্বটা আমরা জীবনেও ভুলবো না। কিন্তু আপনি যা বলছেন, দেখেন আমরা একটা ইয়াং কান্ট্রি, 1971-এ আপনি ইংল্যান্ডের সাথে কম্পেয়ার করেন, আমরা তো খুব তরুণ একটা কান্ট্রি, সময় লাগে এইসব সিস্টেমের। To build the systems, you've crushed the roots of democracy when the war happened. It's not going to be built overnight. Like, you need to take some time to do it.
কিন্তু আমরা যেভাবে এগিয়ে আসছি, আর জেপি মর্গান আর গোল্ডম্যান স্যাক্স কিন্তু বলেছেন আমরা ইমার্জিং ইকোনমি অফ দ্য ওয়ার্ল্ড, বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্যাম। এরকম আরও কাজ করতে হবে। কিন্তু সবচেয়ে আমার মনে হয় ইম্পর্ট্যান্ট হলো গিয়ে এডুকেশন। আমাদের যদি এডুকেশন না করি, আর এখন তো এডুকেশন ফ্রি আমাদের কলেজ লেভেল পর্যন্ত, কিন্তু এডুকেশনের উপর ফোকাস না করলে আমাদের দেশ এগিয়ে চলবে না। আমাদের একটা টেন্ডেন্সি আছে বা আমাদের একটা ট্রেন্ড আছে যে আমরা পলিটিক্সকে খুব একটা গুরুত্ব দিই না। আমাদের বাংলাদেশে উই হেট পলিটিক্স, উই লাইক টু সে দ্যাট উই হেট পলিটিক্স। হোয়াট অ্যাবাউট your stand in this point in Bangladesh? Do you think we have that kind of atmosphere, healthy atmosphere in Bangladesh for the age of 16 to join the politics? It's not true that young people are not interested in politics. It's not true. I'm boliki. Young people are interested in issues. If it's about climate change, if it's about housing, it's about education. They're not always interested in party politics, okay? There is a difference between politics and party politics. ইংল্যান্ডে মানুষজনকে যদি আমি বলি তুমি লেবার পার্টি জয়েন করো কিংবা কনজারভেটিভ জয়েন করো, এটা করতে চায় না। কিন্তু যদি আমি বলি আসো আমরা ক্লাইমেট চেঞ্জ মার্চে যাই, আমরা ইরাক ওয়ারের অ্যাগেনস্ট, যুদ্ধর অ্যাগেনস্টে মার্চ করি, তখন সবাই করতে চায়। সো উই নিড টু চেঞ্জ দ্য ওয়ে উই ডু পলিটিক্স because it puts off a lot of young people. That's the problem. মানুষজন টিভি দেখে কিংবা খবরের কাগজ পড়ে আর বলে না বেশি ঝগড়াঝাটি আমি করতে চাই না। কিন্তু আসলে আসল যে রাজনীতিটা ওইটা যদি আমরা এক্সপ্লেন করতে পারি আর মানুষের লাইফে রেলেভেন্ট করতে পারি, দেখবেন ইয়াং পিপল আরও আমাদেরকে জয়েন করবে। মানে বললেন আমি 16 বছর বয়সে জয়েন করেছি লেবার পার্টি, এখানে কি এটা করা যাবে নাকি? আমার তো মনে হয় এখানে আরও করা যাবে। আমি পোলিং যে পড়েছি এখানে 4-5 বছরের বাচ্চারা গ্রামগঞ্জে আমাদের প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতার নাম জানে। ব্রিটেনের জীবনেও কেউ জানে না। রোনাল্ড ম্যাকডোনাল্ডকে চিনে কিন্তু আমাদের পলিটিশিয়ানদের চিনে না, এটা বলে রাখি আপনাকে। আর আমি খুব গর্ব করি বাংলাদেশে আমাদের ভোটার টার্ন আউট এত হাই। আমাদের ব্রিটেনে তো মানুষজন ভোট করতেই চায় না, জোর করে মানুষকে ভোট করাতে হয়। তা আমার মনে হয় এখানে সুযোগ আছে। ওই দেশে আমরা সবসময় জানি যে শ্যাডো মিনিস্টার থাকেন। কি করেন ছায়ামন্ত্রীরা? মানে বিরোধী দল বিরোধিতা করবে, আর কি করে শ্যাডো? The job of the opposition is to hold the government to account, right? So আমরা কি করি, মনে করেন গভর্নমেন্ট একটা পলিসি দিল যে এখন থেকে আমরা আমাদের যে সিঙ্গেল মাদার যারা তাদের বেনিফিটটা কেটে দিব। তখন আমরা একটা অর্গানাইজ করি, মনে করেন একটা লবি অর্গানাইজ করলাম, তারপরে বলি যে আমরা অপোজিশন ডে ডিবেট করতে চাই পার্লামেন্টে এই টপিকটা নিয়ে। তখন মনে করেন ওরা চেষ্টা করে না দিতে আমাদেরকে, তখন আমরা আবার বলবো না আমরা এটা নিয়ে অপোজিশন ডে ডিবেট করব। তো ডিবেটের সময় অনেক আলাপ আলোচনা হয় যে সিঙ্গেল মাদারদের কাছ থেকে যদি বেনিফিট নিয়ে যাওয়া হয়, কিভাবে মানুষ করবে, কিভাবে থাকবে, হিটিং চালাবে কীভাবে, খাবে কীভাবে। তখন আমাদের অপোজিশন থেকে সবাই ওদের এলাকার এক্সাম্পল দেয়। আমার কনস্টিটিউয়েন্সিতে এই মহিলা, এই বয়স, এই পয়সা নাই, আপনি বেনিফিট নিয়ে গেলে এই হবে, এরকম করে বলে। তো ওই অপোজিশন ডে ডিবেটে আমরা কিছু পলিসি বদলাতে পেরেছি এরকম করে। সো আমাদের জব হলে গিয়ে টু হোল্ড দ্য গভর্নমেন্ট টু অ্যাকাউন্ট। আমি অদিতি বড়ুয়া ফ্রম চিটাগাং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। আমি যদি নিজেকে ভবিষ্যতে একজন টিউলিপ সিদ্দিক হিসেবে গড়ে তুলতে চাই, তাহলে আমি নিজেকে কিভাবে প্রস্তুত করব? ফলো ইউর ড্রিমস। That's what I would say to young people. মানে চিন্তা করে ভালো করে দেখেন যে আমি কি রাজনীতি করতে চাই নাকি অন্য কিছু করতে চাই। এইভাবে চিন্তা করে তারপরে ওইভাবে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। এডুকেশন না করলে আমাদের কিন্তু দেশে কিছুই হবে না। আমি মোহাম্মদ ফাহিম, এসেছি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে। ভিশন 2041 বাস্তবায়নে একজন ব্রিটিশ এমপি হিসেবে আপনি কি ধরনের ভূমিকা রাখবেন? ইনফ্রাস্ট্রাকচার বলেন, এডুকেশন বলেন, ইঞ্জিনিয়ারিং বলেন, আমরা কিন্তু খুবই ভালো করছি। কিন্তু অবশ্যই আমি চাই যে আমরা আলো ভালো করি। অবশ্যই চাই যে আমরা নেক্সট ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জানি বাংলাদেশ জিতুক, এটাও চাই আমি। আর আমি চাই যে আমাদের মহিলাদের ক্রিকেট টিম বাংলাদেশে তো খুব ভালো করছে এখন, ওনারা জানি খুব ভালো করেন, খুব গর্ব লাগে ওনাদেরকে দেখলে। ব্যক্তিগতভাবে আমি আমার পার্সোনাল লাইফে আমার বাচ্চাকে বাংলা এবং সিলেটি শেখাবো অবশ্যই। এত দেশ ঘুরে আপনি এত ভালো বাংলা কি করে ধরে রাখলেন? আপনার মানে বাংলাটা কি করে সবসময় বাসায় বলা হয়? হ্যাঁ, আমার মা তো খুব কড়া। আমরা ছোটোবেলায় যখন আমি আমার ভাই ঝগড়াঝাটি করতাম, বলতো তোমরা ঝগড়া করো কিন্তু ইংরেজিতে ঝগড়া করবা না, বাংলায় ঝগড়া করো। তো না, আমার মা খুব কড়া এইসব নিয়ে। আর আমি তো রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে আমার ডিসার্টেশন লিখেছি, আমার থিসিস যে। তো ওখানে আমি নষ্টনীর বাংলায় পড়ে তারপরে ইংলিশে ট্রান্সলেশনটা পড়ে দেখলাম যে অনুবাদে পার্থক্যটা কী, এটাই আমার ডিসার্টেশন ছিল, থিসিসটা। তো ওই দিক দিয়ে বাংলা সবসময়
রাখলাম। আমাদের বাসায় বাংলা বলা হয়। আমার হাজবেন্ড তো বাংলা শিখছে, আমরা চাই এখন সিলেটি এখন শিখুক এটাই এরপরে। জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে হাজবেন্ড বাংলা বলছেন কিনা। হ্যাঁ, বাংলা বলছে এবং তাকে এই ছুটির মধ্যে প্রত্যেক সকালে উঠে 3-4 ঘন্টা বাংলা ক্লাস করানো হচ্ছে। কিন্তু দেখেন, আমার মনে হয় যে মানুষজন আমাদের ভাষা শিখতে চায়, তো মানুষজন চায় শিখতে, মানুষজন জানতে চায় আমাদের কালচার নিয়ে, কারণ আমাদের খুব গর্বের দেশ বাংলাদেশ। এই জন্য আপনি জিজ্ঞেস করেছিলেন ইউথ ইনভলভমেন্ট নিয়ে, এরকমই প্রোগ্রাম আমাদের দরকার যদি আমরা ইউথ ইমপ্রুভমেন্ট চাই, ইউথ পার্টিসিপেশন চাই, ইউথ এঙ্গেজমেন্ট চাই, এরকমই আমাদের আরও প্রোগ্রাম করতে হবে। তাই বড় ভাইকে ধন্যবাদ জানাই, কিন্তু আমি যদি ছোট বোনের কথা কিছু না বলি তাহলে বাসায় গিয়ে আমার খবর আছে। তাই জন্য বলি যে বড় ভাইয়া ছোট বোন আমাকে খুব দেখে রেখেছে। নির্বাচনে বলেন, আমার বিয়েতে বলেন, পুরা বিয়ের প্ল্যানিং কিন্তু ছোট বোন করেছে। আর নির্বাচনের ইলেকশনের সময় ভাই 2 ছোট বাচ্চা নিয়ে লন্ডনে চলে আসছে আমার জন্য ক্যাম্পেইনিং করার জন্য। ফ্যামিলি সাপোর্ট ছাড়া কিন্তু পলিটিশিয়ান হওয়া যায় না, আর ফ্যামিলি সাপোর্ট ছাড়া নির্বাচন জিতা যায় না। আমরা ঢাকা শহরে কয়েকজন বন্ধু মিলে একটা এলাকা ভিত্তিক মেয়েদের ফ্রেন্ডশিপের নেটওয়ার্ক তৈরি করেছি। এটার নাম হচ্ছে শক্তি। এখানে আপনি এলাকার মধ্যে কিছু মেয়ে ফ্রেন্ডস তৈরি করবেন এবং ইউ আর অ্যাকচুয়ালি ফ্রেন্ডস উইথ দ্য নেটওয়ার্ক। সো ইউ হ্যাভ 200 ফ্রেন্ডস ইনসাইড ঢাকা সিটি। সো আমার যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে আমরা সোশ্যাল কজ বা লিডারশিপের মধ্যে আমাদের ছোটদেরকে আরও ইনক্লুড করতে আমরা কি করতে পারি? আমাদেরও লেবার উইমেন্স নেটওয়ার্ক বলে একটা অর্গানাইজেশন আছে, অ্যান্ড ইটস সো ইম্পর্ট্যান্ট বিকজ নেটওয়ার্কিংয়ের থ্রুতেই কিন্তু মানুষকে চেনা যায়, অনেক জব অপরচুনিটিস নিয়ে শোনা যায়, মনে করেন অ্যাডভাইস পাওয়া যায়, কারণ অনেক মানুষ ডিফারেন্ট সেক্টর থেকে ইনভলভড হবে। দিস ইজ আ স্টেপ ইন দ্য রাইট ডাইরেকশন। নেটওয়ার্কিং ছাড়া কিন্তু রাজনীতিতে উঠা যায় না। সো দ্যাটস আ স্টেপ ইন দ্য রাইট ডাইরেকশন। But what I would say to you is that you have to find the cause that interests you in your network. তো মনে করেন আপনারা যে এক এলাকায় থাকেন, কোনো আমাদের যদি আবার যা হয়েছে আগে বন্যা যখন হলো, আমি দেখেছি আমার অনেক ফ্রেন্ডরা যে ঢাকায় থাকে একসাথে কম্বাইন করে আমাদের যে ফ্লাড ভিক্টিম তাদেরকে সাহায্য করলো। দ্যাটস দ্য কাইন্ড অফ সোশ্যাল কজ ইউ ক্যান ডু। অসংখ্য ধন্যবাদ টিউলিপ সিদ্দিক আমাদেরকে সময় দেবার জন্য, এবং অসংখ্য ধন্যবাদ আসলে যারা আপনাকে এখানে প্রশ্ন করতে এসেছেন, প্রশ্ন করেছেন তাদেরকেও। একটু সবাইকে ধন্যবাদ জানাই, আমি খুব এনজয় করলাম। আবার ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে, যোগাযোগ রাখবেন। অসংখ্য ধন্যবাদ। এখানেই শেষ করছি আজকের লেটস টক অনুষ্ঠান।